বা যেটা মৌর্য বংশ, সেই মৌর্য বংশের প্রথম রাজা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য, তার আগের একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তোমাদেরকে জানতে লাগবে। যেটা হচ্ছে মগধ যে মহাজনপদ ছিল, মগধ হচ্ছে সব থেকে শক্তিশালী মহাজনপদ। আমরা জানি যে অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে এই মহাজনপদ গুলো নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। সেই নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা যে মহাজনপদ, তার মধ্যে মগধ হচ্ছে সব থেকে শক্তিশালী মহাজনপদ। সেই মগধের উত্থানের কারণ অনেকগুলো ছিল, যাতে ওই চাষবাস সুজলাং সুফলাং হয়ে উঠেছিল বিভিন্ন কারণে। পাশাপাশি রাষ্ট্রের হচ্ছে বিখ্যাত বিভিন্ন রাজা, যাদের রাষ্ট্রনীতি খুব ভালো ছিল, বিভিন্ন কারণে মগধে হয়ে গিয়েছিল শক্তিশালী। সেই মগধে মহাজনপদ গুলির কয়েকটা রাজবংশ ছিল। সর্বপ্রথম ছিল হর্যঙ্ক রাজবংশ। হর্যঙ্ক বংশ রাজবংশ ছিল শিশুনাগ শিশুনাগ বংশ, এবং তারপর ছিল নন্দ বংশ। এই তিনটে রাজবংশ আমরা দেখে থাকি। নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ, প্রথম রাজা হচ্ছে মহাপদ্মনন্দ। এই ধননন্দ ছিল শেষ রাজা, এবং এই সময় 326-27 সালে, 326 থেকে 327 এই সময় ধননন্দ কোনো কারণবশত কৌটিল্য বা একজন পণ্ডিত, কৌটিল্য বা যাকে বলা হয় চাণক্য, তাকে কোনো কারণে রাজসভায় অপমানিত করেছিল। সেই অপমানের ক্ষোভে কৌটিল্য বা চাণক্য, একজন বিখ্যাত পণ্ডিত, যে এমন একজনকে খুঁজছিল যে যে তাকে নিয়ে একটা সাম্রাজ্য তৈরি করে, এবং যে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাথে নিয়ে একটা নতুন ডাইনাস্টি তৈরি করে, যে ডাইনাস্টিটার নাম হয় মৌর্যান ডাইনাস্টি। বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম ছিল মুরা, এবং সেই মুরার নাম থেকে মৌর্য কথাটা এসেছে। এবং মৌর্য ডাইনাস্টি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অ্যানসিয়েন্ট হিস্ট্রি একটা ডাইনাস্টি, যেখানে শুরু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সহায়তা নিয়ে, কৌটিল্য বা চাণক্য। চাণক্য বা কৌটিল্য ছোট থেকে একটা বরপ্রাপ্ত ছিলেন যে তিনি এমন একটা সাম্রাজ্য তৈরি করবেন, যে সাম্রাজ্যে তিনি হবেন প্রধান, কিন্তু রাজা হবেন না। কারণ রাজার শেষ ভালো নয়। ওনার বাবা জানতো যে কোন রাজার শেষটা ভালো হয়নি, সে কিন্তু খুব দুঃখে কষ্টে মারা যায় প্রতিটা রাজা। সেই জন্য তিনি প্রথম থেকে রাজা হতে চাননি, এমন একটা সাম্রাজ্য তৈরি করবেন যে সাম্রাজ্যের অধিপতি নিজে থাকবেন, কিন্তু অন্যজন রাজা থাকবে। তো কৌটিল্য ধনানন্দের সাথে একটা রাগ হয়েছিল। সেই অপমান বোধে ধনানন্দের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে চন্দ্রগুপ্ত মৌর্যকে সহায়তা করে প্রথম যে মৌর্য ডাইনাস্টি প্রতিষ্ঠা করলো 326-327 এই সময়। আরেকটা ঘটনা ঘটে এই সময়, যে গ্রিক রাজা, যেটা ম্যাসিডোনিয়ার রাজা ছিল, গ্রিকের রাজা ম্যাসিডোনিয়া বলে একটা জায়গা ছিল, ম্যাসিডোনিয়া, গ্রিসের রাজা ম্যাসিডোনিয়া, যার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার, তিনি ভারত আক্রমণ করেছিলেন এই সময়। তাহলে কোশ্চেন হতে পারে যে গ্রিক রাজা আলেকজান্ডার কার সময় ভারত আক্রমণ করেছিল? এই সময় ধননন্দের সময় আক্রমণ করেছিল। কিন্তু তারপরে 326 থেকে 27 সালে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যকে সাথে নিয়ে এই আলেকজান্ডার বিরুদ্ধে অ্যাটাক করার আগেই কিন্তু আলেকজান্ডার পালিয়ে গেছিল। আলেকজান্ডার ভারতে কতদিন ছিল? নাকি 19 মাস ছিল। কেন চলে গেল? কারণ হচ্ছে আলেকজান্ডার যখন ভারতে এসেছিল, তখন রাজা বলে একজন পুরু বলে রাজা ছিল। কি নাম? পুরু বলে রাজা ছিল। এবং ঝিলাম রিভারের উপর, কি নাম রিভারটার? ঝিলাম রিভারের উপর এই রাজা পুরুর সাথে একটা যুদ্ধ করেছিল আলেকজান্ডার, যেটাকে বলা হয় হিদাস পিসাসের যুদ্ধ। কি বললাম? হিদাস পিসাসের যুদ্ধ। এই হিদাস পিসাসের যুদ্ধে আলেকজান্ডারের সাথে কার হয়? রাজা পুরু। এবং পুরু এখানে জয়লাভ করতে পারেনি, আলেকজান্ডার জয়লাভ করেছিল। কারণ আলেকজান্ডার দ্য গ্রেট একজন রুলার ছিল। সে যদি ভারতের দিকে অগ্রসর হতো, ভারতের ইতিহাস কিন্তু আলাদা হতে পারতো। এবং এখানে রাজা পুরু হেরে গেছিল, এবং আলেকজান্ডার ওখানে একটা জঙ্গলে ছিল, ঝিলাম রিভারের কাছেই একটা জঙ্গলে। এবং সেখানে থাকার পর কিছুদিনের মধ্যে বিভিন্ন সৈন্য অসুস্থ হয়ে পড়ে, এবং বিভিন্ন জন্তু জানোয়ারদের আক্রমণে সেই সোলজাররা আর ভারতের দিকে অগ্রসর হয়নি এবং ফিরে চলে যায়। কারণ কিছুজন সৈন্য সাপের কামড়ে, মশার কামড়ে বিভিন্ন ভাবে মারা গেছিল, এবং যার জন্য আলেকজান্ডার ফিরে চলে গেছিল ভারত থেকে। এবং যাবার পথে ব্যাবিলনে যখন যাচ্ছিল, সে আলেকজান্ডারের মৃত্যু ঘটে। ঠিক আছে, আলেকজান্ডার কোথাকার রাজা ছিল? গ্রিসের রাজা, গ্রিক রাজা। গ্রিসের যে রাজা, গ্রিক রাজা বলা হয়। ম্যাসিডোনিয়া বলে জায়গা ছিল। তিনি কতদিন ভারতে ছিলেন? কোশ্চেন মার্ক, রিপিটেড টাইম কোশ্চেন। 19 মাস ভারতে ছিল। কোন সময় আক্রমণ করছে? তখন শেষ হচ্ছে ধননন্দের রাজত্বকাল, নন্দ বংশ, এবং শুরু হচ্ছে মৌর্যান ডাইনাস্টি বা মৌর্য বংশ। আমি বললাম মৌর্য কথাটা এসছে, চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম ছিল মুরা,
এবং তার নাম থেকে মৌর্য কথাটা এসেছে। প্রথম রাজা তাহলে নন্দ বংশের পর, ধননন্দের পর কে রাজা হচ্ছে মগধে? মগধে কে রাজা হচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই চন্দ্রগুপ্তের মৌর্য রাজসভায় সময়ে একজন মেগাস্থিনিস বলে একজন গ্রিক দূত ভারতে এসেছিল। এই মেগাস্থিনিস হচ্ছে কার দূত? সেলুকাস নিকেটার। কি নাম বললাম? সেলুকাস নিকেটার। এই সেলুকাস নিকেটার কে ছিল? সেলুকাস নিকেটার ছিলেন একজন কমান্ডার, এই আলেকজান্ডারের কমান্ডার। কার কমান্ডার ছিল? এই যে গ্রেট বীর ছিল আলেকজান্ডার, তার কমান্ডার ছিল সেলুকাস নিকেটার। এবং সেলুকাস নিকেটার কাকে পাঠিয়েছিল? মেগাস্থিনিসকে পাঠিয়েছিল। এবং সাথে নিয়ে এসেছিল বলতে পারো সেলুকাস নিকেটার, যে কমান্ডার ছিল আলেকজান্ডারের কমান্ডার, সে সেলুকাস নিকেটার নিয়ে এসেছিল মেগাস্থিনিসকে আলেকজান্ডারের মৃত্যুর পর। কার রাজসভায় আসছে? চন্দ্রগুপ্ত রাজসভায়। তাহলে মৌর্য সহস্রের মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে কয়েকটা বই আছে, যে বইগুলো থেকে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। সেই বইগুলোর নাম আমি পরপর বলছি, খাতায় পরপর লিখে রাখবে। মেগাস্থিনিসের লেখা নাম্বার 1 যে বই হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা বইটি কার লেখা? লিখে রাখবে মেগাস্থিনিস। নাম্বার 2 কতগুলো বইয়ের নাম বলছি, সেগুলো লিখে রাখবে। ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রি এই বইটির নাম হচ্ছে, বইটির লেখক হচ্ছে প্লিনি। এই বইটির লেখক হচ্ছে প্লিনি, PLINI, প্লিনি। প্লিনির হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। নাম্বার 3 যে বইয়ের নাম বলছি, সে বইগুলো পরপর লিখে যাবে। অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র ইংলিশে লিখবে শুনে শুনে, যারা ইংলিশ ভার্সনে পড়তে অভ্যস্ত ইংলিশে লিখবে। অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য, কৌটিল্য বা চাণক্য। নাম্বার 4 রাজ তরঙ্গিনী। কি নাম বলছি? রাজ তরঙ্গিনী। প্রত্যেকটা সিঙ্গেল কোটেশনে রাখবে। রাজ তরঙ্গিনী এটা হচ্ছে কার লেখা? কলহন, কলহন, কলহন। এই কলহনের রাজ তরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। নাম্বার 5 লিখবে। কাদম্বরী, কাদম্বরী হচ্ছে বাণভট্টের। এগুলো মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায় এই বইগুলো থেকে। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায় এই বইগুলি থেকে। কাদম্বরী, কাদম্বরী বইটি কার লেখা? কাদম্বরী বইটি লেখা হচ্ছে বাণভট্ট। বাণভট্ট কে ছিল? বাণভট্ট ছিল কে? বাণভট্ট ছিল হর্ষবর্ধনের একজন সভাকবি। বাণভট্টের লেখা হর্ষচরিত বিখ্যাত বই। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বই, যেটা নাম্বার 6 এ লিখবে। তারপর ইম্পর্টেন্ট বই যেটা হচ্ছে কল্পসূত্র। পরীক্ষাতে এসেছে অনেকবার। কল্পসূত্র বইটি কার লেখা? কল্পসূত্র বইটি লেখা হচ্ছে ভদ্রবাহু। ভদ্রবাহু ছিলেন একজন জৈন ধর্মের মানে ফলোয়ার, অনুসরণকারী। মহাবীরের মৃত্যুর পর, মহাবীরের মৃত্যুর পর, আমি আবার বলছি, মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। কি নাম জৈন ধর্মের দুটো ভাগ? শ্বেতাম্বর আর দিগম্বর। এই যে একজন ছিল ভদ্রবাহু, একজন ফলোয়ারের নাম ছিল স্থূলভদ্র। সেই ভদ্রবাহুর লেখা বিখ্যাত বই, যে বইটার নাম হচ্ছে কল্পসূত্র, সেখান থেকেও মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। তারপরে বইয়ের নাম লিখবে নাম্বার 7 যেটা বলছি দশকুমার চরিত। এই দশকুমার চরিত বইটি কার লেখা? এই দশকুমার বইটি দণ্ডী, দণ্ডির লেখা দশকুমার চরিত। দণ্ডির দশকুমার চরিত। হেমচন্দ্রে, হেমচন্দ্র। তারপর লেখো নাম্বার 8 হেমচন্দ্র। হেমচন্দ্রের লেখা বই হচ্ছে পরিশিষ্ট পার্বণ। পরিশিষ্ট পার্বণ। এই পরিশিষ্ট পার্বণ বইটি লেখা হচ্ছে হেমচন্দ্র। হেমচন্দ্রের লেখা পরিশিষ্ট পার্বণ। হেমচন্দ্রের লেখা পরিশিষ্ট পার্বণ। নাম্বার 10 জুনাগড় লিপি। লিখে রাখবে জুনাগড় লিপি। এই জুনাগড় লিপি হচ্ছে, জুনাগড় লিপি এটা হচ্ছে শকরাজ রুদ্রদামন। রুদ্রদামন, রুদ্রদামন একজন শক রাজা ছিল। শক রাজা রুদ্রদামন। এই রুদ্রদামনের লেখা হচ্ছে জুনাগড় লিপি। তারপর বিখ্যাত বইয়ের নাম লিখবে, সেটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস এই বইটি কার লেখা? কতবার কোয়েশ্চেন এসেছে তার কোনো ঠিক নেই। মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখা দত্তের লেখা। তার নাম বিশাখা দত্ত, বিশাখা দত্তের। তারপরে আরেকটা বইয়ের নাম লিখবে বৃহৎ কথা। বৃহৎ কথা মঞ্জুরি, বৃহৎ কথা মঞ্জুরি। এই বৃহৎ কথা মঞ্জুরি বইটি কার লেখা? এই বৃহৎ কথা মঞ্জুরি, এই বৃহৎ কথা মঞ্জুরি বইটি হচ্ছে গুণাঢ্য, গুণাঢ্য,
নিজের মতো করে ইংলিশে বাংলা লিখে দেবে গুণাঢ্য, কোনো প্রবলেম নেই। তাহলে এই বইগুলি আলেকজান্ডারের মিনিস্টার কি বললাম, সেলুকাস নিকেটার মেগাসথিনিসকে পাঠিয়েছিল। মেগাসথিনিসের বইয়ের নাম হলো অর্থশাস্ত্র। আগে লিখে নাও, তারপর নামগুলো বলছি আরেকবার। বৃহৎ কথা মঞ্জরি, গুণাঢ্য, গুণাঢ্য, যা দেখতে পাচ্ছ ওটাই গুণাঢ্য, ঢয় জফলা, গুণাঢ্যের বৃহৎ কথা মঞ্জরি। আচ্ছা দেখো, ন্যাচারাল হিস্ট্রি, প্লিনির লেখা ন্যাচারাল হিস্ট্রি। অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য, এর আরেকটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। পরীক্ষায় কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস 2020 বা 21, 20 তো হয়নি, 21-এ তো এরকম কিছু একটা তো বটে, যে অর্থ কৌটিল্যের অপর নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত, তিনটে নাম। রাজতরঙ্গিনী, কলহন, কলহনের লেখা রাজতরঙ্গিনী, এটা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় রাজতরঙ্গিনী থেকে। কাদম্বরী, বানভট্টের লেখা। বানভট্ট কার সভা কবি ছিল? হর্ষবর্ধন। হর্ষবর্ধন কোথাকার রাজা ছিল? হর্ষবর্ধন ছিল থানেশ্বরের পুষ্যবতী বংশের একজন রাজা হর্ষবর্ধন। সে হর্ষবর্ধনের সভা কবি ছিল বানভট্ট। বানভট্টের লেখা বিখ্যাত বই হর্ষবর্ধনের জীবনীকে নিয়ে হর্ষচরিত। এছাড়া ইম্পর্টেন্ট বই কাদম্বরী, যেখান থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি। দশকুমার চরিত কার লেখা? দণ্ডির লেখা দশকুমার চরিত। পরিশিষ্ট পার্বণ হেমচন্দ্রের লেখা। জুনাগড় লিপি শক রাজা রুদ্রদমন। মুদ্রা রাক্ষস, বিখ্যাত বই বিশাখা দত্ত। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস ছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট বই আছে, যেটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস ছাড়াও আরেকটা দেবী চন্দ্রগুপ্তম। কি বললাম? বইটির নাম দেবী চন্দ্রগুপ্তম। এটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানা যায় না বলে আমি ওটা লিখাইনি, কারণ ওই দেবী চন্দ্রগুপ্তম বইটায় একজন গুপ্ত বংশের রাজা ছিল রামপাল, রামগুপ্তা। সে রামগুপ্ত ছিল হিরো, দেবী চন্দ্রগুপ্তম। সেই দেবী চন্দ্রগুপ্তমটা মুদ্রাক্ষস এবং বিশাখা দত্তরই লেখা এই দুটি বই। এই মুদ্রাক্ষস বইটা রিপিটেড টাইম পরীক্ষাতে আসে। বৃহৎ কথা মঞ্জরি গুণাঢ্যের লেখা। তাহলে এই বইগুলো থেকে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। তাহলে কৌটিল্য বা চাণক্যের সহায়তায় আমরা দেখতে পেলাম চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম যে রাজা, যে ফাউন্ড করলো, নতুন আবিষ্কার করলো, নতুন একটা মানে বংশ তৈরি করলো, যেটার নাম হচ্ছে মৌরিয়ান ডাইনাস্টি বা মৌর্য বংশ। আচ্ছা, মৌর্য বংশের প্রথম রাজা যদি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্দ্রকট্টাস বলা হতো। কি বললাম? সান্দ্রকট্টাস। সান্দ্রকট্টাস। সান্দ্রকট্টাস কারা বলেছিল? গ্রিক দূত, একজন গ্রিক স্কলাররা একে সান্দ্রকট্টাস বলেছিল। এবং তিনি শেষ একে এই মৌরিয়ান এম্পায়ারের চিফ আর্কিটেক্ট বলা হয়, প্রধান রূপকার, চিফ আর্কিটেক্ট, chief architect of Mauryan dynasty, chief architect of Mauryan dynasty, প্রধান রূপকার। মৌর্য বংশের প্রধান রূপকার কাকে বলা হয়? এই চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রধান রূপকার বলা হয়। এবং চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল। কি নাম? জৈন ধর্ম করেছিল। এবং জৈন ধর্ম গ্রহণ করে ভদ্রবাহুর সাথে কোথায় গেছিল? ভদ্রবাহুর সাথে শ্রাবণ বেলগোলা, শ্রাবণ বেলগোলা বলে একটা জায়গা ছিল দক্ষিণ ভারতে। সেই শ্রাবণ বেলগোলাতে গিয়েছিল। কিসের জন্য গেছিল? দেহ ত্যাগ করতে। কি বললাম? দেহ ত্যাগ করতে। কোথায় গেছিল? জৈন ধর্ম গ্রহণ করে শেষ জীবনে ভদ্রবাহুর সাথে শ্রাবণ বেলগোলা বলে একটা জায়গা, যেখানে গিয়েছিল দেহ ত্যাগ করার জন্য। না খেয়ে জীবন অতিবাহিত করতে চেয়েছিল, মৃত্যু বরণ করতে চেয়েছিল। তখন গেছিল, কোথায় গেছিল বলে দিলাম। এরপর হচ্ছে 305 সালে সেলুকাস নিকেটারের সাথে সন্ধি হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য একে 500 হাতি দেবে। ঠিক আছে, রুদ্র রিটার্নে আফগানিস্তান এবং বালুচিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এইগুলো পায়। বলেছিল এগুলো দখল করা ছিল আফগানিস্তান, বালুচিস্তান, এই জায়গাগুলো কাদের দখলে ছিল? আলেকজান্ডার দ্য গ্রেট। এবং সেলুকাস নিকেটার হচ্ছে কমান্ডার। তো সেলুকাস নিকেটার বলেছিল আমাকে 500 হাতি দিতে হবে। এসে 500 হাতের বিনিময়ে ও কি নিয়েছিল? 500 হাতের বিনিময়ে ওই জায়গাগুলো, প্রভিন্স গুলো দখল করেছিল। ঠিক আছে, কোন দখল জায়গাগুলো?
পাকিস্তান, আফগানিস্তান, বালুচিস্তান, এই জায়গাগুলো ধরে রাখো, অতটা ইম্পর্টেন্ট নয়। মনে রাখবে এটা জৈন ধর্ম গ্রহণ করেছিল কার সাথে? ভদ্রবাবুর সাথে। কোথায় গেছিল? শ্রাবণ বেলগোলা। চিফ আর্কিটেক্ট অফ মডার্ন ডাইনাস্টি সান্দ্রকট্টাস বলা হয়। আর যে বইয়ের নামগুলো বললাম সেগুলো হয়ে গেছে। নেক্সট ইম্পর্টেন্ট রুলার যেটা হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক, এই বিন্দুসার ইম্পর্টেন্ট রুলার। নেক্সট হচ্ছে বিন্দুসার। এই চন্দ্রগুপ্ত মৌর্যের পরে রাজা হচ্ছে বিন্দুসারের পরে অশোক আসছে। বিন্দুসারের পরে আসছে অশোক। বিন্দুসার থেকে অশোকের বাবার নাম হলো বিন্দুসার। তাহলে বিন্দুসারের উপাধি হচ্ছে, লিখে রাখো, অমিত্রাঘাত উপাধি বা টাইটেলটার নাম হচ্ছে অমিত্রাঘাত। গ্রিক রাইটার্সরা একে অমিত্রাঘাত বলেছিল, অমিত্রাঘাত। ঠিক আছে, গ্রিক রাইটার্সরা একে অমিত্রাঘাত বলেছিল। মানে হচ্ছে কিলার অফ এনিমিজ, কিলার অফ এনিমিজ, কিলার অফ এনিমিজ, কিলার অফ এনিমিজ। এনিমি মানে শত্রু, তাহলে এনিমিজদের কিলার বলা হচ্ছে বিন্দুসারকে। এবং এটা মহাভাষ্য বলে একটা বই আছে, যে মহাভাষ্য বইটি উল্লেখিত আছে। মহাভাষ্য বইটি কার লেখা? নাকি পতঞ্জলির লেখা। কি বললাম? পতঞ্জলির লেখা যে মহাভাষ্য বই আছে, সেই মহাভাষ্য বইটিতে বিন্দুসারকে অমিত্রাঘাত উপাধিতে ভূষিত করা হয়েছে। কি বললাম? অমিত্রাঘাত উপাধিটি কোথায় উল্লেখিত আছে? বিন্দুসার এর নাম অমিত্রাঘাত মহাভাষ্য বইয়ে উল্লেখিত আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তিনি কনকার করেছিলেন, অর্জন করেছিলেন ল্যান্ড বিটুইন টু সি, দুটো সমুদ্রের মাঝে যে জায়গাটা, সেটা পুরোপুরি তিনি দখল করেছিলেন। মানে কি, এদিকে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর। এর দূর মাঝে আরাবিয়ান সি অ্যান্ড দ্য বে অফ বেঙ্গলের মাঝে যে জায়গাটা ইন্ডিয়ান প্রভিন্স, সেটা তিনি দখল করেছিলেন বলে ওনাকে বলা হয় দ্য ল্যান্ড বিটুইন টু সি। তিনি কনকার করেছিলেন, তিনি অর্জন করেছিলেন দ্য ল্যান্ড বিটুইন টু সি। বিশ্বাস করো, এর থেকে বাইরে কোনো কোশ্চেন হবে না। যেগুলো পরপর বলে দিচ্ছি ইম্পর্টেন্ট পয়েন্ট, এর বাইরে কোনো কোশ্চেন আসে না আজ পর্যন্ত। আচ্ছা, অশোক হচ্ছে তারপরের যে রাজা, বিন্দুসারের অনেক পুত্র ছিল। অশোক সিংহাসনে বসার কথা ছিল 273, কিন্তু সিংহাসনে বসছে 269। এই 4 বছর ধরে 99 ব্রাদার্সকে হত্যা করেছিল, 99 জন ভাইকে হত্যা করেছিল। এবং 99 জন ভাইকে হত্যা করে 269 সালে সিংহাসনে বসেছিল সম্রাট অশোক। এবং সেই জন্য সম্রাট অশোককে চণ্ডাশোক বলা হয়। কি বললাম? চণ্ডাশোক। কারণ কি, তিনি 99 জন ভাইকে মেরে পর সিংহাসনে বসেছিলেন বলে সম্রাট অশোককে কি বলা হয়? চণ্ডাশোক। এবং সম্রাট অশোককে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং অফ অল টাইম, সর্বদিনের সব কালের সেরা রাজা, সব থেকে বড় রাজা বলতে পারো তিনি ছিলেন। দেখো, সম্রাট অশোকের অনেকগুলো নাম আছে। কি কি নাম আছে? বুদ্ধ সাক্ষ্য, লিখে রাখবে, নাম হচ্ছে বুদ্ধ। আমার নোটস যদি ফলো করো, নোটসও লেখা আছে বুদ্ধ সাক্ষ্য এবং অশোকের একটা লিপি আছে, এটা হচ্ছে মাস্কি লিপি। এই মাস্কি লিপিতে এই বুদ্ধ সাক্ষ্য এবং অশোক কথাটি লেখা আছে। বুদ্ধ সাক্ষ্য ও অশোক। এই অশোক কথার অর্থ মনে রাখবে, উইদাউট সরো। অশোক কথার মানে কি বললাম? উইদাউট সরো, জীবনে কোনো দুঃখ নেই যার। ঠিক আছে, উইদাউট সরো, অশোক কথাটার মানে হলো উইদাউট সরো, যার কোনো দুঃখ নেই। অশোককে ধর্মাশোক বলা হতো, লেখা আছে। ওই নামগুলো লেখা আছে। দেবনাম প্রিয় নামটা দীপবংশ মহাবংশে লেখা আছে। প্রিয়দর্শী এই নামটাও লেখা আছে। সারনাথ ইনস্ক্রিপশনে লেখা আছে ধর্মাশোকা। তোমরা জানো যে গৌতম বুদ্ধ তার ধর্ম প্রথম করেছিলেন কোথায়? আজকে কোশ্চেন ছিল সারনাথে তিনি পঞ্চভিক্ষুক, যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এই সারনাথে এই ধর্মাশোক কথাটি আমরা সারনাথ ইনস্ক্রিপশনে পাই। ধর্মাশোকা অশোকের যে নাম,
সেই সারনাথ ইনস্ক্রিপশনে পাই। অশোক জীবনে একটাই যুদ্ধ করেছিল, যেটা হচ্ছে 261 বিসি, যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের পর অশোক যখন দেখলো যে মানুষের মৃত্যুর যে ধ্বংসলীলা, নদীর জলের মতো যখন রক্ত বয়ে যাচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সমাজের, এবং তখন তিনি দেখে ঠিক করলেন যে আমি ধর্ম গ্রহণ করব। এবং তিনি কোন ধর্ম গ্রহণ করলেন? নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। এবং বৌদ্ধ ধর্মকে এমন ভাবে প্রচার করলেন বিভিন্ন আশেপাশে দেশের, যেমন নেপাল, শ্রীলঙ্কা, তার ছেলে, তার মেয়ে, বিভিন্ন ভাবে প্রচার করতে শুরু করলেন, এবং বৌদ্ধ ধর্ম সেই সময় একটা বিশ্ব ধর্মে পরিণত হলো, ওয়ার্ল্ড রিলিজিয়ানে পরিণত হলো। ঠিক আছে। কন্যা ছিল সংঘমিত্রা এবং ছেলের নাম ছিল তিভারা। ঠিক আছে, এই ছেলে মেয়ে সবাই কিন্তু এর সাথে পার্টিসিপেট করেছিল। মহাদেবী বলে একজন মেয়ে, একটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল সম্রাট অশোক, মহাদেবী। ঠিক আছে, এবং সমস্ত মানে পুরো এম্পায়ার ছিল হিন্দুকুশ পর্বতমালা থেকে বাংলা, আফগানিস্তান, বালুচিস্তান, নেপাল, এই জায়গাগুলো, কাশ্মীর, পুরো জায়গাটা, সাউথের দিকটা কিছুটা, পুরো জায়গাটা অশোকের দখলে ছিল, সম্রাট অশোক। অশোকের 4টা লায়ন পিলার, যে অশোক পিলার আছে, তোমরা জানো যে 4 লায়ন পিলার, যেটাকে আমাদেরকে ন্যাশনাল এমব্লেম বলা হয়, জাতীয় প্রতীক, কি? অশোক স্তম্ভ। যেখানে কটা লায়ন আছে? 4টা লায়ন আছে। 4 লায়ন পিলার, যেটা আছে সারনাথে আছে, সেটা হচ্ছে কোথায় আছে? অশোকান পিলারটা সারনাথে আছে। আচ্ছা, 14টা রক এডিক্ট আছে। অশোকের কতগুলো রক এডিক্ট আছে? 14টা রক এডিক্ট আছে, আর 7টা পিলার এডিক্ট। 14টা রক এডিক্ট এবং 7টা পিলার এডিক্ট আছে। ঠিক আছে, 14টা রক এডিক্ট এবং 7টা পিলার এডিক্ট আছে। এই যে অশোক ধর্ম গ্রহণ করলো, অশোক কোন ধর্ম গ্রহণ করলো? বৌদ্ধ ধর্ম। এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে তোমার যে বইটা, যেটা হচ্ছে, ভাই বই বলছি, ইনস্ক্রিপশনে লেখা আছে, যেটার নাম হচ্ছে ভাব্রু ইনস্ক্রিপশন। নোটসে কি লেখা আছে? ভাব্রু ইনস্ক্রিপশনে লেখা আছে যে অশোক একজন তোমার এই দিগ্বিজয়, ধর্ম বিজয়, সোড যে তরোয়াল, সেটা ধর্মে পরিণত হলো, ধর্ম বিজয়, ধর্ম রিপ্লেস হলো সবকিছু, এগুলো ভাব্রু ইনস্ক্রিপশনে লেখা আছে। ঠিক আছে, অশোক ছিল মোস্ট ইম্পর্টেন্ট রুলার। অশোকের প্রথম, নোটসটা একবার দেবে তো। দেখো এখানে 14টা যে শিলালিপি আছে, প্রথম শিলালিপি, এগুলো ইম্পর্টেন্ট লাগবে। প্রথম শিলালিপিতে কি লেখা আছে? প্রহিবিশন অফ অ্যানিম্যাল স্যাক্রিফাইস, যে অ্যানিম্যাল, বিভিন্ন কোন পশু হত্যা করা চলবে না, এটা হচ্ছে প্রথম শিলালিপিতে বলা আছে। একদম লাস্ট শিলালিপিতে কি লেখা আছে? 13 নম্বর, 13 নম্বর শিলালিপিতে কি আছে? কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে, কলিঙ্গ ওয়ার। তাহলে এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে বলে আমি এই দুটো অ্যাড করেছি। এবং 14তম শিলালিপিতে বলা আছে অশোকের ধর্মের কথা, এবং বেশিরভাগ ধর্মে কোন ভাষায় লেখা আছে? প্রাকৃত ভাষা, ব্রাহ্মী লিপিতে লেখা আছে। ঠিক আছে, আর কিছু সেরকম লাগবে না এখান থেকে। এবং পুষ্যমিত্র শুঙ্গ, তার পরে একজন কমান্ডার ছিল, মগধের সিংহাসনে যোগ্য কেউ না থাকায় লাস্ট যে রুলার ছিল মৌর্য ডাইনাস্টি, তার নাম ছিল, লিখে রাখবে, বৃহদ্রথ। বৃহদ্রথ, পরীক্ষায় কোশ্চেন আছে যে লাস্ট ইম্পর্টেন্ট কিং অফ মৌর্যান ডাইনাস্টি, লাস্ট ইম্পর্টেন্ট কিং, লাস্ট রাজা, লাস্ট কিং অফ মৌর্যান ডাইনাস্টি, মৌর্য বংশের শেষ রাজা, মৌর্য বংশের শেষ রাজা কে? বৃহদ্রথ। কে হারিয়েছিল? পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ ডাইনাস্টি প্রতিষ্ঠা করছে। কমান্ডার ছিল এই, কার কমান্ডার ছিল? এই মৌর্য বংশের যে শেষ রাজা বৃহদ্রথের এই নিজের আর্মি গ্রুপের কমান্ডার ছিল পুষ্যমিত্র শুঙ্গ। সেই পুষ্যমিত্র শুঙ্গেই পরাজিত করলো কাকে? বৃহদ্রথকে, এবং নতুন একটা ডাইনাস্টি ফর্ম করলো, যে ডাইনাস্টিটার নাম দিল কি ডাইনাস্টি? শুঙ্গ ডাইনাস্টি, শুঙ্গ বংশ। বৃহদ্রথ লাস্ট রাজা, মনে রাখবে, বৃহদ্রথ। বৃহদ্রথ হচ্ছে শেষ রাজা। আর এখান থেকে সেরকম কোনো কোয়েশ্চেন নেই, নোটসটা একবার পড়ে আসবে, তাহলে হবে। পরের দিন আমরা মৌর্যান, পোস্ট মৌর্যান ডাইনাস্টি আর গুপ্ত ডাইনাস্টি তারপর বলে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত থাক।